আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে জ্যামিতির 2 নম্বর ক্লাসে ত্রিভুজের 1 নম্বর ক্লাস করব আর কি। তো গত ক্লাসটা আমরা নিয়ে এসেছিলাম রেখা ও কোণের উপর। তো আপনারা কি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন রেখা ও ত্রিভুজের ক্লাসটা, রেখা ও কোণের ক্লাসটা? কোথাও সমস্যা থাকলে আপনারা এই যে ক্লাসের সময় ইনস্ট্যান্ট প্রশ্ন না করে আমাদের গ্রুপে পোস্ট দিতে পারেন, প্রশ্নের নাম্বার অনুসারে অথবা ছবি তুলে, ঠিক আছে? তাহলে হয় আমি সব বলে দিলাম, অথবা যারা একটু ভালো বুঝছে তারা একটু মতামত দিল, তাহলে তো হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে ত্রিভুজ শুরু করতেছি। আশা করি আমরা ত্রিভুজ 2টা ক্লাসে শেষ করব, নাহলে সর্বোচ্চ 3টা ক্লাস নিব। ত্রিভুজটা আর কি অনেক বেশি, তো তারপরে চতুর্ভুজ। ত্রিভুজ আর চতুর্ভুজ থেকেই প্রশ্ন কিন্তু সব থেকে বেশি আসে, ঠিক আছে? তো আজকে আমরা ত্রিভুজের অনুসিদ্ধান্তগুলো মূলত শিখব। অনুসিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে আমাদের ত্রিভুজের উপর বেশ কিছু শর্ত জানা সম্ভব হবে। এরপরে আমরা ক্যালকুলেশন টাইপের প্রশ্নগুলো আগামী ক্লাসে দেখব। তো আসলে আমাদের বেসিক ম্যাথ বইয়ের 899 নম্বর পৃষ্ঠায় ত্রিভুজ অধ্যায়টা আছে। এই 899 নম্বর পৃষ্ঠায় ত্রিভুজের ডেফিনেশন দেওয়া আছে। 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজের ভূমি, শীর্ষবিন্দু, অন্তস্থ কোণ। আচ্ছা, এগুলো একটু বুঝি। তার হচ্ছে যে 3টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র ত্রিভুজ এ বি সি। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সংযোগ যে স্থান হয় সেটাকে বলা হয় শীর্ষবিন্দু। তার মানে এই ত্রিভুজটা কিন্তু 3টা শীর্ষবিন্দু। এই এ উপরে আছে দেখে এ শীর্ষবিন্দু, বিষয়টা এরকম না। এই শীর্ষবিন্দু এ হতে পারে, আবার বিও হতে পারে, আবার সিও হতে পারে। তো যখন শীর্ষবিন্দু এ হবে তখন এর বিপরীত বাহুটা এইটা হবে ভূমি, আর যখন বি শীর্ষবিন্দু হবে তখন শীর্ষবিন্দুর বিপরীত বাহুটা ভূমি। সি এর শীর্ষবিন্দুর বিপরীত বাহুটা হচ্ছে এ বি, হচ্ছে ভূমি, ঠিক আছে? আচ্ছা, ওকে। নেক্সট আসি অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। উচ্চতা। আচ্ছা, উচ্চতা আর লম্ব নিয়ে একটু কনফিউশন তৈরি হয়। উচ্চতা, লম্ব এবং মধ্যমা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে যে দেখেন, উচ্চতা মানে হচ্ছে দেখবেন যে যদি ত্রিভুজ এরকম হয়, ঠিক আছে, এই শীর্ষবিন্দুটা এই ভূমি থেকে কত দূরে অবস্থিত, এই দূরত্বটা বাইর করার জন্য আমরা এই যেখানে থেকে টান দিলে হবে না, কিন্তু যেখানে হচ্ছে যে যেখানে এইটা সরল রেখা তৈরি করবে সেই জায়গাটাতে আমরা টান দিব। সরল রেখাটা সব থেকে কম দূরত্ব থাকতে হবে, মানে এটা লম্ব, নিচের রেখাটার ভূমির উপর লম্ব আঁকতে হবে, তাহলে যেটা রেখা তৈরি হবে সেইটা হচ্ছে উচ্চতা। আর মধ্যমার ক্ষেত্রে কি দেখেন, মধ্যমার ক্ষেত্রে ত্রিভুজটা এরকম আসছে বাঁকা আঁকা বাঁকা, এই ভূমি এর মধ্যবিন্দু আর এই শীর্ষবিন্দু যোগ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু দেখেন এই ত্রিভুজটার মধ্যমা হচ্ছে এ ডি, আর এই এ হচ্ছে লম্ব। দেখেন এটা কিন্তু লম্ব, কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। বাট এইটা কিন্তু মধ্যমা, কারণ কি? কারণ এটা ভূমি এর মধ্যবিন্দু আর শীর্ষবিন্দু যোগ করা হয়েছে। তো এই বিষয়গুলো সুন্দরভাবে বলা আছে। মধ্যমা দুটো, এগুলোর উপর আবার অনুসিদ্ধান্ত আছে, আমরা অনুসিদ্ধান্তগুলো দেখব। বইয়ের শুরুতে যেভাবে আলোচনা করে দেওয়া আছে সেইভাবে আমরা আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় দেখেন যে উচ্চতার যেটা এই ধরনের, সেটা উচ্চতা হলো না। আচ্ছা, এই যে উচ্চতা যেটা লম্বভাবে যে উচ্চতাটা আমরা নির্ণয় করতেছি এইটাকেই বলা হচ্ছে লম্ব। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তখন আছে যে আমি এই পাশে রেখাটা বাদ দেই। আমরা কিন্তু অনেকেই জানি এই সমকোণী ত্রিভুজের উপর লম্ব যেটা, এটা যখন আমরা অন্য ত্রিভুজ অঙ্কন করি তখন এটাকে বলা হচ্ছে উচ্চতা। উচ্চতাটাকে লম্ব বলা যাবে, কিন্তু মধ্যমাটা কিন্তু লম্ব বা উচ্চতা না। মধ্যমাটা হচ্ছে মিডল পয়েন্টটা, এটা আঁকা বাঁকাও হইতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এগুলো বেসিক জিনিস। আমরা এগুলোর উপর আবার অনুসিদ্ধান্ত দেখলে আরো ক্লিয়ার হবে, কারণ এগুলোর উপর থিওরি আছে অনেকগুলা। তো আমরা আসি, আমাদের বইয়ের মধ্যে 1 নম্বর অনুসিদ্ধান্ত দেওয়া আছে। অনুসিদ্ধান্তগুলো বলার সময় আমি জাস্ট চিত্রটা আর্ট করবো আর অনুসিদ্ধান্তটা মুখে বলবো, কারণ লেখার প্রয়োজন নাই, আর প্রশ্ন সমাধান করলে হয়ে যাবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা তো এটা খুব বেসিক সহজেই জানি যে ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। এখন বলতে পারেন কিভাবে হয়, তাই না? আচ্ছা, তাহলে তাদের জন্য একটা প্রমাণ দেখা দিই আমি। ধরেন এইখানে যদি আমরা এই ত্রিভুজের এই বাহুটা কাটি, এই বাহুটা কাটি, এই কোণটা নিয়ে যদি এখানে বসাই তাহলে এটা দেখতে এরকম হবে।
আবার এই কোণটা এইখানে যদি বসাই দিই তাহলে এটা দেখতে এরকম হবে। তাহলে এইটা এইটা আর এইটা এই তিনটা মিলে এখানে কিন্তু বসে একটা সরল কোণ হয়ে গেছে। তাহলে আমরা জানি সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে এই সরল কোণগুলাই কেটে নিয়ে বসালে তো এটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই না? তখন এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এই জন্য আমরা বলতে পারি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইটার উপর বেসিক অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, রিফাত মাহমুদ বলছেন সমান 2 ভাগ মধ্যমা। হ্যাঁ, মধ্যমা দিয়ে সমান 2 ভাগে বিভক্ত হয়, এটা অনুসিদ্ধান্তে আছে, তো এই জন্য আমি ওইখানে আলোচনা করার জন্য রেখে দিলাম। তো এখন এখানে সংশ্লিষ্ট প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা খুব ফ্রিকুয়েন্টলি বিভিন্ন পরীক্ষায় আসে। দেখা যাচ্ছে বলা আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। 1 নম্বর প্রশ্নটা, এটা স্ক্রিনে দেখে নেন। এক নম্বর প্রশ্ন বলছে কি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা তো সিম্পলি আমরা বুঝতে পারি। তারপর এখন এটার উপর ভিত্তি করে 2 নম্বর প্রশ্নটা দেখেন। বলছে যে একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3, অনুপাত 4, অনুপাত 5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাপ কত ডিগ্রি? এগুলো তো আমরা কোথায় শিখছি বলুন তো? অনুপাতের অধ্যায় কিন্তু এগুলো শিখছি যে 3, 4, 5 এই অনুপাতে ভাগ করতে হবে কতকে? 180 ডিগ্রিকে। তাহলে 3 আর 4 7, 7, 5, 12, 12 ভাগ করে, ঠিক আছে, 1 ভাগের মান হচ্ছে 15, তাহলে 3 ভাগ হচ্ছে 45, 4 ভাগ হচ্ছে 60, 5 ভাগ হচ্ছে 75, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। ক্ষুদ্রতম কোণটি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ভিত্তিক যে প্রশ্নগুলো আছে এগুলো আশা করি আপনারা নিজে থেকে পারবেন, ঠিক আছে? যেমন 5 নম্বর প্রশ্নটা দেখেন। হ্যাঁ, আপনারা একটু বলবেন, বেশি ইজি হলে আমরা এগুলো স্কিপ করব। তবে একটা জিনিস বারবার বলে রাখি, জ্যামিতিতে অনেক জটিল প্রশ্ন আসছে, বিষয়টা এরকম না। জ্যামিতিতে ইজি আর মিডিয়াম টাইপের প্রশ্নগুলাই কিন্তু সচরাচর বেশি আসে পরীক্ষায়। তো যেহেতু আমরা এতে বেসিক কোর্স করতেছি আর জ্যামিতির প্রশ্ন অনেকেই সহজ, মাঝারি, কঠিন সব শিখতে চাইছেন, এই জন্য আমি সহজগুলো সহ আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 নম্বরে বলতেছে ত্রিভুজ এবিসি এর একটি ত্রিভুজ এ কোণের মান 60 ডিগ্রি, বি কোণের মান 65 ডিগ্রি হলে সি কোণের মান কত? তাহলে টোটাল 3টা মিলে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে? এই 60 আর 65 এই দুটা বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে 180 থেকে 135 বাদ দিলে থাকতেছে কত? থাকতেছে হচ্ছে 55 ডিগ্রি। সরি, 55 হলে তো 45 ডিগ্রি, ঠিক আছে? কোথায় আছে? ও 60 আর 65 যোগ করলে তো 125। হ্যাঁ, 125, এটা 55 ঠিক ছিল। যাই হোক, যোগ বিয়োগটা করে নেবেন। তাহলে এখানে হচ্ছে যে 55 ডিগ্রি হচ্ছে অন্য কোণটা, মানে বিষয়টা এইরকম। ধরেন সেই 3টা কোণ আছে, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 65, এই কোণটা কত? তাহলে এই দুটো যোগ করে 180 থেকে কেন বিয়োগ করতে হচ্ছে এটা আসলে সবাই ধরতে পারছেন, যে 3টা কোণ যোগ করে যে 180 ডিগ্রি হয় সেই হিসাব থেকে, ঠিক আছে? আচ্ছা, আগামী শুক্রবার পর্যন্ত চেষ্টা করব প্রত্যেকদিন ক্লাস নেওয়ার, আপনাদের জ্যামিতিটা একটু আগায় দেওয়ার জন্য। পাশাপাশি গত ক্লাস 2-1টা মিস হয়েছে, আগামী সপ্তাহ 2-1টা ক্লাস মিস হইতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমরা আগামী শুক্রবার পর্যন্ত টানা ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আসি একদম 4 নম্বর প্রশ্ন সমাধান করে দিতে বলছে। 4 নম্বর প্রশ্নটা দেখেন একটু। একটা ত্রিভুজের 2টি কোণের যোগফল 100 ডিগ্রি এবং উক্ত 2টি কোণের বিয়োগফল 40 ডিগ্রি। তৃতীয় কোণের মান হচ্ছে। এখানে কিন্তু এই যোগফল বিয়োগফলের কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ এই 2টা কোণ বাদে তৃতীয় কোণটা বাইর করতে বলছে, তাই না? তার মানে বিষয়টা দেখেন যে এইখানে 3টা কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটো মিলে 100 ডিগ্রি। এই কোণটার মান কত? তাহলে এই দুটো যদি 100 হয়, কোণটা কত এটা কিন্তু বাইর করার দরকার নাই, জাস্ট এইটা বাইর করার দরকার। তাহলে 100-র সাথে 80 মিলাতে 180 মিলাতে 80 ডিগ্রি দরকার, এই 80 হচ্ছে অ্যান্সার। অনেকে কিন্তু এই 100 দেওয়া আছে যোগফল, তার মানে x + y = 100, x - y = 40, কারণ বলা আছে বিয়োগফল ব্যবধান 40। বাট এটা থেকে কি বাইর হবে? এটা থেকে এই কোণটা বাইর হবে 70 আর এই কোণটা বাইর হবে 30। বাট আমাদের তো এই দুটা কোণের পরিমাণ জানতেই চাই নাই, আমাদের বলছে তৃতীয় কোণটা কত। তো তৃতীয় কোণটা তো ওই যে 100 থেকে আমরা বুঝতেছি যে আর 80 নিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আসি আমরা 6 নম্বর প্রশ্নে। একটা অপশন দেওয়া আছে, বলা আছে যে নিচের কোন ডিগ্রিগুলা সমন্বয় করলে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে যেই 3টা ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হবে, সেই 3টা ডিগ্রি প্রশ্নটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 7 নম্বরটা দেখেন। স্যার 7 নম্বর, এই যে তামজিদ, সুইটি, শম্পা, রিফাত মাহমুদ বলছেন 7 নম্বর। এমনিতে কিন্তু আমি নিজে থেকে অনেকগুলো করে দিতেছি। এর মাঝে যদি আপনারা কেউ ভালো করে বইটা পড়ে থাকেন এবং কোনো নাম্বার, নির্দিষ্ট প্রশ্নের নাম্বার বলেন, আমি সেই নাম্বারটাতে অবশ্যই ফোকাস করব।
কিন্তু যেই সময় ওইখানে থাকবে ওই সময় বলতে হবে, অনেক দূর আগে গেলে না, অনেক পিছনে থাকা অবস্থায় না। 7 নম্বর প্রশ্ন বলছে যে একটা ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয়, তবে কোণটি থাকবে না, সমস্যা নেই, এখন কলেজ করতে হবে না, পরে। আচ্ছা, আমরা এখন ক্লাস নিচ্ছি তো, পরে কথা বলবো 1 ঘন্টা পর। সাধারণ বলছে যে একটা ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ হয়। এই ধরনের প্রশ্ন আমরা কোথায় শিখছি? সমীকরণের ক্লাসে দেখছিলাম যে কিভাবে তিনটা সংখ্যার বা তিনটা যে কোনো 3 জন মানুষের মধ্যে রিলেশন তৈরি হয়। তাহলে এখানে বলছে যে একটা ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ, তার মানে একটি কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, তার মানে দ্বিতীয় কোণটা যদি x হয় তাহলে এই একটি কোণ বা প্রথম কোণটা হবে 3x। এরপরে কি বলতেছে? একটা ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয়, তাহলে তৃতীয় কোণটা হবে দ্বিতীয় কোণের থেকে 20 ডিগ্রি বেশি। তাহলে কি তৃতীয় কোণ হচ্ছে দ্বিতীয় কোণের থেকে 20 ডিগ্রি বেশি। তাহলে রিলেশন 3টা আমরা ধরে ফেললাম। তাহলে এখন জাস্ট প্রশ্ন মতো লাইনটা লিখতে হবে। এইটুকু রিলেশন অনেকে ধরতে পারেন না, এটা তাদের ব্যর্থতা, কারণ আমরা তো এরকম অনেক প্রশ্ন সমাধান করে দিছি অলরেডি। কে কার 3 গুণ, এটা তো একবার জায়গায় 2বার রিডিং করলে হয়ে যাচ্ছে। একটা ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ হয়, তার মানে দ্বিতীয় কোণটা যদি x হয় তাহলে প্রথম কোণটা হবে 3x। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি x প্লাস 3x প্লাস x প্লাস 20 ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ 3টা কোণ মিলে তো 180 হবে। তাহলে এখানে হচ্ছে 5x ইকুয়াল টু 160। তাহলে x এর মান হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 32 ডিগ্রি। তাহলে 32 ডিগ্রি হয় যদি 5x এর মান, তাহলে নেক্সটে কি বলতেছে যে তবে কোণটি কত ডিগ্রি? ওই কোণটি মানে হচ্ছে কি, ওই যে একটি কোণ বলছে না, একটি কোণের মান বাড়ি করতে বলছে। তাহলে এটা ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ, তৃতীয় কোণটা দ্বিতীয় কোণের চেয়ে 60 ডিগ্রি। তাহলে এখানে তো মিস্টেক মনে হচ্ছে, কারণ এক্স এর মান বাইর হলো 32 ডিগ্রি, এক্স এর নাম ধরছিলাম আমরা দ্বিতীয় কোণ এক্স। তাহলে বলছে কি যে যদি ত্রিভুজে একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ হয়, তাহলে দ্বিতীয় কোণের 3 গুণ হচ্ছে এটা, তাহলে এটার মানতে হবে কোণটি হবে 32 ডিগ্রি গুণন 3 সমান 96 ডিগ্রি। 96 কি আছে অপশনে? অপশনের মধ্যে 96 নাই। তাহলে ভাষাটার মানে সমস্যা আছে। ভাষাটা হচ্ছে যে ক্ষুদ্রতম কোণটি কত হবে, তবে ছোট কোণটি বললে তাহলে অ্যান্সার 32 ডিগ্রি ঠিক আছে, কিন্তু যেইভাবে বলছে এইভাবে বললে অ্যান্সারটা 96 ডিগ্রি হয়। কারণ এই যে আমরা একটি কোণ বা প্রথম কোণটি আমরা ধরছিলাম 3x, ঠিক আছে, x এর মান হচ্ছে 32 ডিগ্রি। ওকে, নেক্সটে আসি আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর একটা কাছাকাছি প্রশ্ন, একটা করে দিচ্ছি, বাকিগুলো আপনারা ট্রাই করবেন। একটা ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে বৃহত্তম কোণটির মান কত? এখানে দেখেন x/3 দেখে কি বুঝতেছেন? মনে হচ্ছে ভগ্নাংশ আছে না, কিন্তু একটু লজিক্যালি ভাবেন তো, দুইটাই তো x/3, তার মানে দুটো সমান সমান। আর একটা কি বলছে 4x/3। এই 4x/3 মানে কি? 4x/3 মানে হচ্ছে যে আগে দেখেন এই যে একটা হচ্ছে না, ত্রিভুজ স্টার্ট করে নিলাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x/3, এটা হচ্ছে x/3, আর এটা হচ্ছে 4x/3। এই 4x/3 মানে যা 4 গুণন x/3 মানে তার মানে এটা হচ্ছে 4 গুণ। তাহলে এটা 1 গুণ, এটা 1 গুণ যদি হয় তাহলে এটা হচ্ছে 4 গুণ। তাহলে 1 গুণ 1 গুণ আর 4 গুণ মিলে 6 গুণের মিলে হচ্ছে 180 ডিগ্রি। 1 গুণের মান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 34 এ 120 ডিগ্রি। উত্তর কি চাইছে? বৃহত্তম কোণটি কত? 120 ডিগ্রি হবে বৃহত্তম কোণ। আচ্ছা, তো এটা হচ্ছে এইভাবে করার কারণে খুব সহজে বোঝা গেল অনুপাতের আকারে চিন্তা করলে। অনুপাতের আকারে চিন্তাটা কিরকম দেখেন, আমরা কিন্তু অনুপাতের ক্লাসে এগুলো দেখছিলাম যে ভগ্নাংশের অনুপাতের আকারে চিন্তা করলে যে এটা x/3 অনুপাত 4x/3। যদি অনুপাত আকারে চিন্তা করি 3 3 3 সবগুলোতে 3 আছে, তাহলে 3 দিয়ে গুণ করে 3 বাদ দিয়ে দেওয়া যায়, x x 4x আছে না, তাহলে এখানে কি অনুপাত সাজানো যায় 1 1 4। তার মানে 3টা কোণ হচ্ছে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করে 180 ডিগ্রিকে 6 ভাগ করলে 4 ভাগ দিতে হবে বড় কোণটাকে, তাহলে 6 ভাগ করে 4 ভাগ দিলে 120 ডিগ্রি হবে।
আচ্ছা ওকে, তাহলে আসি 8 নাম্বার ক্লিয়ার। 9 নাম্বারটা একই রকম আপনারা করে নেবেন। 10 নম্বরটা অ্যান্সার ভুল ছিল, 10 নম্বরের অ্যান্সার হবে গ। 10 নম্বরটা একটু দেখে নেন, এটার অ্যান্সার ক দেওয়া ছিল, এটা অ্যান্সার হবে গ। তাহলে 1 নম্বর অনুসিদ্ধান্ত আমরা যেটা শিখছিলাম যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এইটার উপর যা যা প্রশ্ন আসতে পারে কিছু স্যাম্পল আমরা দেখে নিলাম। এখন আমরা 2 নম্বর অনুসিদ্ধান্ত দেখব, ঠিক আছে। 2 নম্বর অনুসিদ্ধান্ত বলছে যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মানে এটা হচ্ছে রুলস, এটা আপনাকে মনে রাখতে হবে। তাই বলে মুখস্থ এইভাবে রাখতে হবে বিষয়টা এরকম না, এটা প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারতে হবে। তাহলে 2 নম্বর অনুসিদ্ধান্ত কি বলতেছে যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই কথাটা মানে কি দেখেন, এই কথাটা মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু পারতে হবে। সেটা হচ্ছে এ বি সি, তার মানে এ বি প্লাস বিসি ইজ অলওয়েজ গ্রেটার দেন এসি, অথবা বিসি প্লাস এসি ইজ অলওয়েজ গ্রেটার দেন এবি। অর্থাৎ যে কোনো 2টা যোগ করলে এটা যেন তৃতীয় বাহু 3 নম্বর বাহুটার থেকে বড় হয়, মানে যোগফল 2টা বড় হবে, যে কোনো 2টা। এখন আপনি যদি মনে করেন এটার নাম দেন 10, এটার নাম দেন 11 আর এটার নাম দেন 32, তাহলে এইরকম কোনো ত্রিভুজ নাই, প্র্যাকটিক্যালি এরকম ত্রিভুজ হয় না। এখন বলতে পারেন বিষয়টা কিভাবে, তাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং আমি একটা উদাহরণ দিব, সেই উদাহরণটা এখন আপনারা দেখবেন, ঠিক আছে। সাপোজ ধরেন এটা হচ্ছে একটা কলম, ঠিক আছে, এটা একটা কলম। দেখেন এই ছোট কলমটা বড়, হ্যাঁ এই বড়, আর এটা হচ্ছে ছোট। তাহলে আমরা এখানে একটা এইটার দ্বারা ত্রিভুজ বানাবো, সিরিয়াসলি খেয়াল করেন। তাহলে দেখেন যদি আমি ত্রিভুজ বানাইতে চাই, 2টা বাহুতে তো ত্রিভুজ হবে না, আরেকটা বাহু লাগবে না, তাই না? এটা ছোট, কিন্তু খেয়াল করেন এই ছোট বাহুটার থেকে আমরা হেডটা খুলে নিলাম। হেডটা খুলে নিলে এখন দেখেন আমি যদি হেডটাকে এখানে লাগাই দেই, তারপরেও কিন্তু ত্রিভুজ তৈরি করতে পারতেছে না। অর্থাৎ এই বড় রেখাটার সাথে ছোট রেখাটা একপাশে লাগাই দিছি আর কাছাকাছি যাচ্ছি, তারপরেও কিন্তু ত্রিভুজ তৈরি হচ্ছে না, কারণ এই যে তৃতীয় যে বাহুটা এইটা ছোট। যদি এটা একটু বড় হইতো তাহলে কিরকম হইতো দেখেন, এই বাহুটা যদি ধরেন হচ্ছে এটা আরেকটা বাহু, হ্যাঁ কটন বার, এটা যদি বড় হইতো তাহলে কিরকম হইতো, তাহলে এইটা এখানে লাগাইতে যা দেখা যাচ্ছে যে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি একটু উঠাই দিলাম, উঠাই দিয়ে এইটাকে এইখানে জায়গা তৈরি করে দিলাম। এই যখন জায়গা তৈরি করে দিব তখন কিন্তু এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে কখন এই বিষয়টা হচ্ছে, যখন এই 3 নম্বর বাহুটা যে কোনো একটা বাহুর সাথে যোগ হয়ে অন্যটা থেকে বড় হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা দেখেন যদি এরকম হয় যে এই একটা এত বড় যে এরা 2 জনও মিলে ওর সাথে পারতেছে না, তখন কিন্তু কি হবে, এটা এই পাশে শুয়ে পড়বে, এটার উপর শুয়ে পড়বে, মানে ওরা ত্রিভুজে তৈরি করতে পারবে না। কিন্তু যদি বড় হয় তখন কি হবে, তখন এটা এই পাশে থাকবে, এরকম বড় হবে, এটা এই পাশে বাঁকা হয়ে যায় লাগবে, মানে ত্রিভুজ তৈরি হবে। তাহলে এই কথাটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক সুন্দর একটা ইন্টারেস্টিং ইউজ আছে। সেটা হচ্ছে যে যদি ছোট হয়ে যায়, মানে এরকম হয়, তাহলে কি হবে জানেন, এই 32 মিটার লম্বা একটা লাঠি, এর উপরে আপনি 10 মিটার লাঠি একটা বসাই দিলেন, আরও একটা 11 মিটার বসাই দিলেন, ওরা শুয়ে আছে, ত্রিভুজ তৈরি করতে পারতেছে না। কিন্তু এইটা যদি এখন 11 না হয়, এটা যদি 21 হয়, আর এটা 10 না, এটা যদি 15 হয়, তাহলে কি হবে, তাহলে এটা বড় হয়ে যাবে, ওইটা আরও বড় হয়ে যাবে। তখন একে এইভাবে বাঁকা করে দিতে হবে, একে এইভাবে বাঁকা করে দিতে হবে, তখন এরা ত্রিভুজ গঠন করতে সমর্থ হবে। আশা করি প্র্যাকটিক্যালটা বুঝতে পারছেন যে ত্রিভুজের যে কোনো 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন এটার উপর কিরকম প্রশ্ন আছে, 11, 12, 13 এরকম প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটাতে অ্যান্সার হবে খ। স্কেল দিয়ে মেপে করলে বোঝা যায়, যেভাবে বললাম এইভাবে একটু বুঝলেই হবে, এত বেশি আর বোঝানোর কিছু নাই এখানে। স্কেল দিয়ে ধরে আসলে বোর্ডে বোঝানো কঠিন, ওটা খাতা কলমে বোঝানো যায়, অথবা স্পেশাল টাইপের স্কেল লাগবে, কারণ 3টা জিনিস একসাথে ধরা কঠিন। তালাশি 1, 2 নম্বর 12 নম্বরটা দেখেন, বলছে যে একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য 6 মিটার, 4 মিটার, 20 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখন দেখেন একটা বাহুর দৈর্ঘ্য 6 মিটার, একটা 4 মিটার, আর একটা আবার 20 মিটার, তাহলে এরকম তো কোনো ত্রিভুজে নাই। কারণ কি, কারণ 6 আর 4 যোগ করলেও 20-এর থেকে ছোট হচ্ছে, তাই না? এই জন্য কি হবে, এই জন্য ত্রিভুজটার ক্ষেত্রফল কোনোটিই 9 হবে অ্যান্সার। আর 13 নম্বর প্রশ্নটাতে মিস্টেক ছিল, 13 নম্বর প্রশ্নের অ্যান্সার ক দেওয়া আছে, এটার অ্যান্সার হবে খ।
ওকে, নেক্সটে আসি আমরা অনুসিদ্ধান্ত 3। অনুসিদ্ধান্ত 3-এ বলা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হতে হবে। মানে আগের যে অনুসিদ্ধান্তটা ওইটার বিপরীতটা, যে যেমন ধরেন যে একটা 32, একটা 10 আর একটা 15 হলে যেমন ত্রিভুজ তৈরি হতে পারে না, একইভাবে দেখেন যে এইখানে 10 আর 32-এর ডিফারেন্স 22, এইটা 15 থেকে ছোট না, এই জন্য এইরকম ত্রিভুজ সম্ভব না। ঠিক আছে, মানে যে কোনো দুটা বাহু বিয়োগ করলে যে বিয়োগ ফলটা হবে ওইটা 3 নাম্বার বাহুর থেকে ছোট হইতে হবে। এই কথাটাই বলতেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হতে হবে। তার মানে এসি মাইনাস এবি ইজ লেস দেন বিসি, মানে এসি আর এবি বিয়োগ করলে যা হবে সেটা যে কোনো দুইটা যদি বিয়োগ করা হয় সেটা 3 নাম্বার বাহুটার থেকে ছোট হতে হবে। আচ্ছা, এখন এগুলো বইয়ের ভাষায় স্টাইলে মনে থাকবে না, সংখ্যা দিয়ে চিন্তা করলে অবশ্যই মনে থাকবে। 4 নম্বর অনুসিদ্ধান্ত আসি। 4 নম্বর অনুসিদ্ধান্ত 901 নম্বর পৃষ্ঠাতে আছে, বলা আছে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে মধ্যমা বলে। তাহলে মধ্যমার ডেফিনেশন তো আমরা আগেই অলরেডি শিখে ফেলছি, যে শীর্ষবিন্দু আর ভূমির মধ্যমা, মানে শীর্ষবিন্দুর বিপরীত যে বাহু থাকবে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এর বিপরীত বাহু এটা, তাহলে এ বি সি, এর বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসি এর মধ্যবিন্দু মনে করেন এইটা, এইটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে, এডি হচ্ছে মধ্যমা। এডি যদি মধ্যমা হয় তাহলে কি হচ্ছে, তাহলে এডি মধ্যমাটা বিসি বাহুর মিডল পয়েন্টে আছে, তাহলে এই শীর্ষবিন্দু আর তৃতীয় বাহুর মানে ভূমির মধ্যবিন্দুর যোগফলটাকে মধ্যমা বলা হয়। তাহলে অনুসিদ্ধান্ত 4 হচ্ছে মধ্যমার ডেফিনেশন। এর মধ্যমা সংক্রান্ত কিছু তথ্য আছে, ঠিক আছে, সেই তথ্যগুলা একটু দেখি। শরীফ আহমদ বলছেন 13 আর একবার, 13 আরেকবারে কিছু না, এটা তো বেসিক জিনিস। 13 নম্বর প্রশ্নে বলা ছিল, মামা 13 নম্বর প্রশ্ন একটু দেখান তো। 13 নম্বর প্রশ্নটাতে বলা ছিল যে কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, মানে সম্ভব না। এটা খ নম্বর অপশনে দেওয়া ছিল 2, 4, 7। দেখেন এটা এত বড় যে এরা দুইজনে যোগ করলেও এর সমান হচ্ছে না, তাহলে এইটা দিয়ে এইরকম বাহুর দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। এটা হচ্ছে এখানকার মূল কথা। আচ্ছা, তাহলে আসি আমি মধ্যমার যে রুলসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের মধ্যমা হচ্ছে 3টা মধ্যমা অঙ্কন করা যায়। ধরা হচ্ছে যে এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি, এ থেকে ডি পর্যন্ত এটা একটা মধ্যমা, যেমন এই পাশে একটা মধ্যমা অঙ্কন করা যায় আর এই শীর্ষবিন্দু থেকে মধ্যমা অঙ্কন করা যায়। ঠিক আছে, তারপর কি বলছে, যে কোনো মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান 2 ভাগে ভাগ করে। তার মানে এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা বেসিক রুলস। ঠিক আছে, ই এফ এখানে ও বিন্দুতে ছেদ করছে। খেয়াল করেন এ আর ডি যখন আমরা যোগ করলাম তাহলে এ বি ডি একটা ত্রিভুজ, আবার এ সি ডি আর একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু সমান সমান। তাহলে আমরা বলতে পারি না যে এই মধ্যমাটা অঙ্কন করার মাধ্যমে আমরা দুই পাশে সমান সমান জায়গা পাইলাম। তাহলে আপনার যদি এলাকায় কোনো একটা জমি থাকে, 2 ভাইয়ের জমিটা আছে ত্রিভুজ আকৃতির, কারণ আপনারা 2 ভাইয়ে ভাগ করে নিতে চাচ্ছেন, কি করলে সহজে ভাগ করা যাবে? সিস্টেমটা হবে যে এই একটা শীর্ষবিন্দুকে ধরে, সেটা যে কোনো হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হতে পারে, ধরে এই যে শীর্ষবিন্দুর বিপরীত পাশে যে বাহুটা থাকবে, মনে করেন এটা 30 মিটার লম্বা, এটাকে অর্ধেক করতে হবে 15 মিটার 15 মিটার। তারপরে এইখানকার শীর্ষবিন্দু থেকে লম্বা একটা টান দিতে হবে। টান দিলে কি হবে, এই পাশে আর এই পাশে 2 পাশে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হবে। তাহলে ত্রিভুজের মধ্যমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট 2টা ছোট ত্রিভুজে ভাগ করে। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলছে, ত্রিভুজের মধ্যমাগুলো সমষ্টি ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তার মানে দেখেন যে ত্রিভুজের যে মধ্যমা আছে, এই মধ্যমা 3টা যোগ করলে যা হবে, এই বাইরে যে 3টা বাহু আছে এর থেকে এগুলা ছোট হবে। কেন ছোট হবে? কারণ দেখেন যে এইখানে যখন মধ্যমাটা অঙ্কন করা হয়েছে, মধ্যমাটা চিন্তা করেন তো, এই মনে করেন এই যে এডি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ এডি যে বাহুটা আছে, এই বাহুটার বিপরীতে এসি তো অতিভুজ, তাহলে এসি তো বড়। তাহলে এইরকম প্রত্যেকটা এগুলাকে যদি লম্ব মনে করেন আপনি, এই লম্বগুলার বিপরীতে একটা করে আসছে অতিভুজটাই হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা। তাহলে দেখেন যে আমরা যদি মধ্যমা 3টা যোগ করি যা হবে, তাহলে লম্ব প্লাস লম্ব প্লাস লম্ব, তাহলে এই 3টা লম্ব যোগ করলে 3টা মধ্যমা আর কি হচ্ছে, এই মধ্যমা 3টা কি
এদের থেকে এই যে তিনটা যে বাহিরের বাহু আছে না, এই বাহু তিনটা যোগ করলে অতিভুজ, এই 3 অতিভুজ হচ্ছে অবশ্যই বড় হবে। তাহলে এই জন্য 3 মধ্যমার থেকে 3 অতিভুজের দৈর্ঘ্য বড়। আর এই অতিভুজের যোগফল না বলে বলা হচ্ছে ত্রিভুজের পরিসীমা বড় হবে। ওকে, নেক্সটে বলছে কি যে ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এইটার উপর পরবর্তীতে আবার ক্যালকুলেশন আছে। যেমন ধরেন এই মধ্যমা 3টা অঙ্কন করলাম না, এইখানে একটা জায়গায় ছেদ করছে না, এই ছেদ থেকে দেখা যায় যে ওডি সমান সমান 1 হলে ও এ সমান সমান 2। তার মানে এটা 2 হলে এটা 1, এই পাশে এটা 2 হলে এটা 1, এই পাশে এটা 2 হলে এটা 1, 2:1 অনুপাতে ছেদ করে। মানে এই ছেদ করার যে জায়গাটা, এইটা উপরে যদি 2 মিটার জায়গা থাকে তাহলে নিচে 1 মিটার জায়গা থাকবে। এটার উপর পরবর্তীতে কিন্তু ক্যালকুলেশন আছে, খুব সিরিয়াসলি মনে রাখবেন। তাহলে হচ্ছে মধ্যমা সংক্রান্ত বিষয়। ওকে, আমরা এখন দেখি এই যে থিওরিগুলো শুনতে মজা লাগতেছে না হয়তো, বা অনেকের মনেও থাকতেছে না, কিন্তু এই থিওরিগুলোর সাথে ক্যালকুলেশন কিভাবে হবে দেখেন। 14 নম্বর প্রশ্নটা দেখলে আপনারা বুঝবেন। এটা 34তম বিসিএস এর পিলিতে আসছিল। বলা আছে কি যে বিষম বাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল x বর্গমিটার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এখানে কিন্তু কোনো চিত্র আপনার প্রশ্নে দেওয়া থাকবে না। চিত্র দেওয়া না থাকলে আপনি কিন্তু অনেকে আছে ইমাজিন করতে পারে না। তো ইমাজিন করতে না পারলে কিন্তু এই ধরনের প্রশ্ন যতই সহজ হোক পারা যাবে না। ইমাজিন করার জন্য কি করতে হচ্ছে, বিষমবাহু এবিসি ত্রিভুজ। যখন এই বিষমবাহু বলছে তখন এই যে 3টা বাহু অসমান, এই বিষমবাহু কি ত্রিভুজ? এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজে কি হয়েছে যে এর বাহুগুলো মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত এবিডি এর ক্ষেত্রফল। তাহলে এডি মধ্যমা দ্বারা, এখানে ডি বিন্দু, এই এডি মধ্যমা দ্বারা গঠিত এবিডি ত্রিভুজ, ঠিক আছে? এই এবিডি ত্রিভুজ এর ক্ষেত্রফল x বর্গমিটার। তাহলে এবিডি এর ক্ষেত্রফল হচ্ছে x বর্গমিটার। এখন বলতেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এবিসি মানে হচ্ছে এই পুরোটার ক্ষেত্রফল কত। তাহলে আমরা যেহেতু বুঝতেছি যে এডি মধ্যমা, তাহলে এই মধ্যমার এই পাশে যদি x বর্গমিটার হয় ক্ষেত্রফল, তাহলে এই পাশেও x বর্গমিটার হবে। এখন এই পুরোটা যদি আমি নেই তাহলে কি হবে? x প্লাস x, মানে ওই যে একটু আগে বলছিলাম না 2 ভাইয়ের মধ্যে জমি ভাগ করে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে 1 ভাই x মিটার যদি বর্গমিটার জায়গা পায় তাহলে ওর বাবার সম্পত্তি ছিল কত? তাহলে 1 ভাই যদি x বর্গমিটার পায় তাহলে আরেক ভাইও x বর্গমিটার পাবে। x আর x গুণ করলে কিন্তু x স্কোয়ার হয়, আর x প্লাস x যোগ করলে কিন্তু 2x হয়। এখন এখানে এটা আলাদা জমি, এটা আলাদা জমি, এখন তো যোগ হবে, গুণ তো হবে না। তাহলে 2x বর্গ মিটার জায়গা হচ্ছে তার বাবার ছিল, সেখান থেকে 2 ভাই x মিটার করে ভাগ পাইছে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2x। সবাই কি ক্লিয়ার? এখানে একটা বিষয় তো বুঝলেন তাই না, যে থিওরিগুলো কিভাবে প্রশ্ন আকারে আসে। তাহলে এই থিওরিক্যাল অনুসিদ্ধান্তগুলো আমরা একটা করে রিডিং পড়বো। এখানে খুব বেশি অনুসিদ্ধান্ত না, 12-13টা মনে আছে। আচ্ছা, 9টা দিছি বইয়ে। তাহলে অনুসিদ্ধান্ত 5 বলছে কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, আবার বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর, ঠিক আছে? তার মানে এই বিষয়টা এইরকম ধরেন আছে, দেখেন এটা হচ্ছে আপনার 2টা বাহু, এটাকে আপনি যত হাঁ করবেন তত উপরে বড় লাঠি লাগবে, কিন্তু আপনি যদি এটা কাছাকাছি নিয়ে আসেন তাহলে কিন্তু ছোট্ট লাঠিতেই হয়ে যাবে। তাহলে যখন কাছাকাছি আনতেছেন তখন এই কোণটা কিন্তু চিকন হয়ে যাচ্ছে, আবার যখন এভাবে বেশি ভাগা করতেছেন তখন কিন্তু কোণটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তার মানে মূল থিমটা হচ্ছে কি, যে কোণটা যখন ছোট চিকন হবে তখন উপরের যে বিপরীত বাহুটা এটা ছোট হবে, আর যখন কোণটাকে আপনি বড় করবেন তখন উপরের বাহুটা কিন্তু বড় লাগবে। তার মানে কি, বিপরীত বাহুর বিপরীত কোণ বড় হলে বিপরীত বাহু বড়, কোণ ছোট হলে বিপরীত কোণ ছোট। তাহলে এই অনুসিদ্ধান্তের উপরে অনেক কয়েকটা অনুসিদ্ধান্ত আছে, আশা করি সবাই ধরতে পারবেন। তাহলে কোনো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তার মানে আমি যদি এইভাবে করে একটা ত্রিভুজ অঙ্কন করি, এখানে 5 মিটার দেই, আবার এই পাশে একটা এইভাবে ফাঁকা করে এবার 5 মিটার দেই, তাহলে তো দুইটা সমান সমান হয়ে গেল, তাই না? তাহলে ওই 5 মিটার যদি সমান সমান হয়, তাহলে এই যে নিচে যদি 30 ডিগ্রি থাকে কোণ, অন্যটারও 30 ডিগ্রি হবে। তাহলে হিসাবটা হচ্ছে যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এইটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী অনেক ক্যালকুলেশন হবে। যেমন বেসিক জিনিসটা একটু দেখা যায়, ধরা হচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। এই বাহুটা যদি 10 মিটার হয় তাহলে এই বাহুটা কত? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কোণের বিপরীত বাহু যা, এই পাশে কোণের বিপরীত বাহু তাই হবে, তাহলে 10 মিটারই হবে, ঠিক আছে?
50 50 100, আর এটা হচ্ছে 80। তাহলে বিপরীত বাহুর কোণগুলা সমান সমান হলে বাহুগুলা সমান সমান, আবার বাহুগুলা সমান সমান হলে কোণগুলা সমান সমান। অনুসিদ্ধান্ত 7। এম এ হাসান স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে না ভাই, এইগুলা স্পেসিফিক বলেন তো কত নম্বর অনুসিদ্ধান্ত ওটা আপনার মাথার উপর দিয়ে গেছে? এগুলো তো সহজ জিনিস, মানে প্র্যাকটিক্যালি বলতেছিলাম না, যে এই যে ধরেন হাতটা আমি যদি ফাঁকা কাছাকাছি নিয়ে আসি তাহলে এখানে কোনটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই বাহুটা ছোট হবে। আর এই ফাঁকাটা যদি আমি একটু বড় করি তাহলে কোনটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এই উপরে যে লাঠিটা রাখবে এটা অনেক বড় লাঠি লাগবে। তাহলে এটাকে কি বলা যায় বইয়ের ভাষায়? সমান সমান কোণের বিপরীত। আবার দেখেন দুইটা হাতে যদি আমি সমান ফাঁকা করি তাহলে এই পাশেও যত বড় লাঠি লাগবে এই পাশেও তত বড় লাঠি লাগবে। তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু সমান, আর বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট। খুব বেসিক কথা। অথই সাগর বলছে স্যার আপনি কন্টিনিউ করেন। এগুলো আর কি শুনলেই হবে, বিষয়টা এরকম না যে আপনাকে বিশাল সময় দিয়ে পড়তে হবে, এগুলো শুনলে আপনার মনে থাকবে। আর আমি একটু করে উদাহরণ দিতেছি, ঠিক আছে? এখন আসি অনুসিদ্ধান্ত 7। হ্যাঁ, অনুসিদ্ধান্ত 7 বলছে যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। হ্যাঁ, এইটা চিত্র আকারে পড়া দরকার আছে, কারণ এইরকম প্রশ্ন আসে। মনে করেন একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এখানে 40 এখানে 90। এখন আসি এই বাহুটাকে বর্ধিত করলাম, নাম দিলাম কি এ বি সি। এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এটা হয়ে গেল বিডি। তাহলে এটা যদি বিডি হয়, এখন দেখেন বলতেছে যে এইখানে এই কোণটা কত। হ্যাঁ, একটা বেসিক জিনিস আসেন তো, মনে করেন এইখানে কোণটা নাই, এটা তো একটা সরল কোণ তাই না? এই জায়গাটাতে একটা সরল কোণ, তো সরল কোণ এটা পুরোটা 180 ডিগ্রি হবে না? তাহলে এই 180 ডিগ্রি থেকে এই কোণটা যত ডিগ্রি হবে ততটা বাদ। মনে করেন এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স বাদ যাবে। আবার মনে করেন যদি সরল টরল নাই, মনে করেন একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের 3 কোণের যোগফল কত? 180। তো 180 হলে এই কোণটা যদি এক্স হয় তাহলে এই দুটা কোণ কত হবে? এক্স বাদ দিলে যা হবে। তার মানে সরল কোণের ক্ষেত্রেও এইটা বাদ দিলে বাকি যা থাকে তাই হচ্ছে এইটা কোণ, আবার ত্রিভুজের ক্ষেত্রেও এই কোণটা বাদ দিলে বাকি যা থাকে তা হচ্ছে অন্য দুটা কোণ। তার মানে এই দুটা কোণে যে এখানে বসবে বিষয়টা এরকম, এই যেরকম করে মনে করেন 40 ডিগ্রি, এইটাতে মনে করেন 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 90 আর 40 হলে এখানে তো 50 লাগবে, এখানে আবার 50 বসালে আবার দেখেন 90 আর 40, এই যে ত্রিভুজের হিসাব করলেও কিন্তু এখানে 50 লাগবে। তার মানে যদি আমরা কোনো একটা বাহুকে বর্ধিত করি তাহলে বাইরে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা আর ভেতরের কোণটা মিলে 180 ডিগ্রি, এবং এটা হচ্ছে সরল কোণ। এটা গত ক্লাসে কিন্তু অন্তঃস্থ আর বহিস্থ কোণের ক্ষেত্রে বোঝাইছিলাম। তো ত্রিভুজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিপরীত দুটা কোণ যোগ করলে যা হবে এখানে তাই হবে। তাহলে 90 আর 40 যোগ করলে 130 হবে। তাহলে এ সি ডি কোণের মান হচ্ছে 130 ডিগ্রি। চিত্র সহ বইয়ের মধ্যে সুন্দর করে বোঝানো আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? ওকে, 15 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন, সবাই ট্রাই করেন। এম এ হাসান বলছেন অনুসিদ্ধান্ত 4 5 3 4 বুঝতে একটু সমস্যা হয়েছে। সমস্যা আমি দেখতেছি। আপনারা এই 15 নম্বর প্রশ্নটা অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। অনুসিদ্ধান্ত 4 তো ছিল মধ্যমা কাকে বলে, এটা নিয়ে তো অনেক সুন্দর করে আলোচনা করলাম শুরু থেকে। আর অনুসিদ্ধান্ত 3 ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আমি তো এটা ভালো করে সময় দিই নাই, কারণ কি আমি বলছি যে আগে যেটা শিখলেন ওইটার বিপরীতটা। তার মানে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ওইটা মানে যা এটা মানে তা, 2 এবং 3 একই রকম ছিল। আচ্ছা, তাহলে 15 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? যে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ সমান সমান 150 ডিগ্রি 45 ডিগ্রি, বিএসি কোণ 60 ডিগ্রি, এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এসি ডি কোণের মান কত? জাস্ট চিত্র আট করলে হয়ে যাবে। চিত্রটা আট করার সময় অনেকের কনফিউশন লাগবে যে এ কোথায় দিব, বি কোথায় দিব। আপনি ইচ্ছা মতো দেন, জাস্ট কোণগুলোর পরিমাণটা ঠিক রাখলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন, হ্যাঁ এই তো সবাই ভালো পারতেছেন। তাহলে 16 নম্বর প্রশ্ন। আচ্ছা, আপনাদের সবার নামগুলো একটু মেনশন করি।
জ্যামমনি বলছেন 105 ডিগ্রি, মিশু বর্ধন 105, রিফাত মাহমুদ 105, এমডি খায়রুল ইসলাম 105, এমডি রিপন, সুদীপ্ত কুমার দীপ, রাধিকা দাসী, মিষ্টি রয়, নিশিতা দাস, উত্তম রয়, শান্তিপ্রিয়া চাকমা। ওকে, সবার অ্যান্সার সঠিক। ফাহিম কবির অসিক, সবার অ্যান্সার সঠিক। 16 নম্বর একটা অ্যান্সার দেখেন। 16 নম্বরটা হচ্ছে কি যে এখানে পরিমাণ না দিয়ে এখানে জাস্ট কুলুগুলা দিছে কিভাবে দেখেন। বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এসিডি কোণের সমান কত হবে? তাহলে এসিডি কোণ মানে কি, যেহেতু বিসি, এখন কোন বাহুটাকে বর্ধিত করাচ্ছে এটা ফ্যাক্টর। দেখেন এই ত্রিভুজটার এই বাহুটা বর্ধিত না করে আবার এটাকে বাড়ানো যাইতে পারতো, আবার এটাকে বাড়ানো যাইতে পারতো, অথবা এই পাশে বাড়ানো হইতো। তাহলে এটা কোনটা বাড়াবো সেটা নির্ভর করবে কি নাম দিতেছি। 16 নম্বরে বলছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তার মানে বিসি বাহুটা মানে সি এর পাশে ডি হয়ে যাবে। তাহলে এই যে বিসি যেমন আছে ডি এইরকম, তাহলে এটা তো নিজে থেকে পারবেন, তাই না? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি যে এসিডি কোণটা হবে এ কোণ আর বি কোণের সমষ্টির যোগফল, মানে যেই বাহুটাকে বর্ধিত করা হয়েছে ওই কোণটা বাদে বিপরীত পাশে যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণের যোগফল। তাহলে আসি এখানে অনুসিদ্ধান্ত 8 বলা আছে ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল 4 সমকোণ বা 360 ডিগ্রি। এটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে কোনো ত্রিভুজ যদি আমি অঙ্কন করি, এই ত্রিভুজের বহিস্থ কোণগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম যে এই বর্ধিত করলে যে কোণ তৈরি হয়, তার মানে এই পাশে এটা বর্ধিত করলাম, এটাকে এই পাশে বর্ধিত করলাম, এটাকে এই পাশে বর্ধিত করলাম, তাহলে তিনটা বাহুকে 3 পাশে বর্ধিত করলাম, এখানে একটা কোণ পাইলাম, এখানে একটা কোণ পাইলাম, এখানে একটা কোণ পাইলাম, এই কোণ এই কোণ এই কোণ, এই তিনটা যোগ করলে কি হবে? এই তিনটা যোগ করলে হবে 360 ডিগ্রি অথবা 4 সমকোণ। এখন বলতে পারেন ভিতরেরগুলো যোগ করলে 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, বাইরের গুলো কেন 360 হয়? তাদের লজিকটা দেখেন, নাম দেয় এখানে এ বি সি। এখানে দেখেন তো এই বাইরের কোণটা মানে যা, এই ভেতরের দুটা কোণ মানে তা না। তার মানে বাইরের এই কোণটা হওয়ার জন্য ভিতরের দুইটা কোণ লাগবে, মনে রাখিয়েন। আবার আসি এইখানকার যে বাইরের কোণটা আছে এই কোণটার সমান কারা? এই কোণটার সমান হচ্ছে বিপরীত পাশের ভেতরের কোণ দুইটা। তার মানে এই বহিস্থ কোণটার জন্য ভিতরের দুইটা কোণ লাগবে। আবার দেখেন এই বাহুটা কিন্তু আমি বর্ধিত করলাম, তাহলে এখানে একটা নতুন কোণ তৈরি হয়েছে না, এটার নাম হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ যদি তৈরি হয়ে থাকে তাহলে এইটার সমান হবে কি? সমান হবে বিপরীত পাশের অন্তস্থ কোণ দুইটা। তাহলে আমরা দেখলাম যে এই বাইরের 3টা কোণ, বাইরের 3টি সমান সমান ভেতরের 6টির সমান। তাহলে আমরা জানি ভেতরের যে কোনো 3টা কোণ নিলে তো 180 ডিগ্রি হয়। তাহলে যদি আমরা এটাকে ডাবল করে নিই তাহলে তো 360 ডিগ্রি হবে। তাহলে ভেতরের 6টা কোণ ইকুয়াল টু বাইরের 3টা কোণ ইকুয়াল টু 180 ডিগ্রির ডাবল মানে 360 ডিগ্রি মানে 4 সমকোণ। 8 নম্বর অনুসিদ্ধান্তটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? যদি কেউ কম বুঝে থাকেন তাহলে আমরা আরো একটু চিত্রটা ভালো করে বোঝাবো। সেটা হচ্ছে দেখেন, তাহলে বহিস্থ এ কোণ সমান সমান অন্তস্থ বি কোণ প্লাস সি কোণ। ঠিক আছে, বহিস্থ বি কোণ, এই বি কোণটা নিলে বাইরের বি কোণটা নিলে তাহলে ভিতরে হচ্ছে অন্তস্থ এ কোণ প্লাস অন্তস্থ সি কোণ। বহিস্থ সি কোণ নিলে অন্তস্থ এ কোণ আর অন্তস্থ বি কোণ। তো এই 3টা কোণ যোগ করলে বহিস্থ 3টি কোণ যোগ করলে কি হচ্ছে? এখানে দেখেন এই বি বি 2টা বি হচ্ছে 2টা এ প্লাস 2টা বি কোণ প্লাস 2টা সি কোণ। ঠিক আছে, তাহলে আমরা যদি 2 কমন নেই তাহলে হচ্ছে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ। এখন আসেন আমরা এই 3টা কোণের সমষ্টি মানে তো 180 ডিগ্রি, তাই না? আর এই 2 কমন নিলাম কারণ 2টা 2টা করে আছে, তাহলে 2 কমন নিলে এটা হচ্ছে 360 ডিগ্রি। তার মানে এখানে বাইরের কোণগুলো যোগ করলে 360 ডিগ্রি হবে। এমডি খায়রুল ইসলাম খায়রুল বলছেন স্যার 2 ঘন্টা ক্লাস নেবেন। হ্যাঁ, এবার কি সবাই ক্লিয়ার? রাবেয়া সুলতানা লাবণী বলছেন ক্লিয়ার, মোহাম্মদ হাকিম বলছেন ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলে এটা মনে রাখবেন এবং আমি বিষয়টা ভেঙে ভেঙে বোঝাই দিলাম, এটা পরবর্তীতে আপনাদের অনেক ক্যালকুলেশনে হেল্প করবে। ঠিক আছে, তাহলে 17 নম্বর প্রশ্নটার অ্যান্সার আপনারা দেন।
17 বলছে যে কোনো ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি হবে। আর উৎপন্ন বহিস্থ কিন্তু সমষ্টি হবে 360 ডিগ্রি। এটা প্রশ্ন আসছে পরীক্ষায়, কয়েকটা পরীক্ষা আসছে, দেখেন আপনারা দেখলে বুঝতে পারতেছেন। ঠিক আছে, ওকে। অনুসিদ্ধান্ত 9 যাব আমরা। অনুসিদ্ধান্ত 9 বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সমতল সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা অনুসিদ্ধান্ত, এটা কাজে লাগবে পরে। 9 নম্বর অনুসিদ্ধান্ত আমরা এখন দেখব। বলছে কি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, ধর এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুই বাহু, মনে করেন এ বি আর এসি, এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু যোগ করলে যে তৃতীয় রেখা তৈরি হয় এটার নাম দিই ডিই। এই তৃতীয় রেখাটা হচ্ছে বিসি এর সমান্তরাল, মানে সমান দূরত্ব বজায় রেখে যাবে, এবং এইটার দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, এটার দৈর্ঘ্য হবে 5 মিটার। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত আবার বলি, যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল, তৃতীয় বাহুর সমান্তরালে যাবে। তাহলে খেয়াল করেন তো, এখানে তো আমি এটা না করে আমি যদি বলতাম যে এইটার মধ্যবিন্দু আর এইটার মধ্যবিন্দু আট করি, তাহলে কি হবে? তাহলে দেখতে এইরকম হবে। ঠিক আছে, ওকে। তাহলে 18 নম্বর প্রশ্নটা দেখেন। হ্যাঁ, প্রশ্ন সমাধান করলে বিষয়টা হচ্ছে কি আপনাদের আইডিয়াগুলো ডেভেলপ হবে, যে আমি যে থিওরিটা শিখলাম এটা কাজ কি, কিভাবে প্রশ্ন আসতে পারে, এই জন্য কিন্তু আমি প্রশ্নগুলো সমাধান করে দিতেছি। 18 নম্বর বলছে যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবিন্দু দুটির দূরত্ব, দেখেন 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, 8, 10, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে বসাই দিই, এবং তারপর কি বলছে যে বৃহত্তম ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবিন্দু দূরত্ব, তার মানে এই পাশে এটা যদি 6 দেয়, এটা হচ্ছে 10 দিতে হবে, আর এটা হচ্ছে 8 দিতে হবে। 6, 8 কেন দিতে হবে? কারণ এইটার মধ্যবিন্দু হচ্ছে এটা, আর 10-এর মধ্যবিন্দু হচ্ছে এটা। এই দুটো যোগ করলে কি হবে? দূরত্ব কত মিটার, মধ্যবিন্দু দুটি কত মিটার, তাহলে এই দূরত্বটা হবে কি? এই দূরত্বটা হবে 6 আর 10 বাদে তৃতীয় বাহুটা কত? 8 না? তৃতীয় বাহুটা যেহেতু 8, তৃতীয় বাহুটার দৈর্ঘ্য 8, তাহলে এই বাহুর অর্ধেক হবে কত? 4। আশা করি সবাই ধরতে পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। এখন আসি 19 নম্বর প্রশ্নটা একটু দেখেন। প্রশ্ন বলছে যে এটা সমকোণী ত্রিভুজের পরিসীমা 18 ইঞ্চি, 3 বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা যে ত্রিভুজ তৈরি করে তার পরিসীমা কত? বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া নাই, কিন্তু একটা যদি খেয়াল করেন যে এই বাহু, এই বাহু, এই বাহু, এই 3টা যোগ করলে যদি 18 হয়, তাহলে এখন আসি যে এই 3 নাম্বার বাহুটার অর্ধেক হচ্ছে এইটা, আবার দেখেন এই বাহুটার অর্ধেক হচ্ছে এইটা, আবার এই বাহুটার অর্ধেক হচ্ছে এইটা। তাহলে এদের ভিতরে যদি আমি আর একটা নতুন করে ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ত্রিভুজটা কি হবে? আগের যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের অর্ধেক হয়ে যাবে। অর্ধেকটা কেন হচ্ছে খেয়াল করেন, যে এই বড় ত্রিভুজের বাহু যেহেতু বড়, তাহলে এইটার অর্ধেক হচ্ছে এই ছোট বাহুটা, আবার এই বাহুটার অর্ধেক হচ্ছে এই বাহু, আবার এই বাহুর অর্ধেক হচ্ছে এই বাহু। 3টা বাহু যেহেতু 3টা বাহুর অর্ধেক, এই জন্য আমাদের এই বড় ত্রিভুজের যে যোগফল হবে পরিসীমা, তার অর্ধেক হয়ে যাবে ছোট ত্রিভুজের পরিসীমা। তাহলে বড় ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 18, তাহলে ছোট ত্রিভুজের পরিসীমা হবে 9। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হবে 9। সবাই বুঝতে পারছেন? দেখেন, তাহলে 9 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9। সবাই ক্লিয়ার কিনা বলেন? ওকে, আসি। তাহলে এখন আমরা, স্যার ক্ষেত্রফল হলে কি অর্ধেক হতো? উত্তর না, ক্ষেত্রফল হলে অর্ধেক হতো না। এটা একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট প্রশ্ন করছেন অথৈ সাগর। পরিসীমার ক্ষেত্রে অর্ধেক হলো কারণ যে শর্তটা দেওয়া ছিল যে তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে, দৈর্ঘ্যের সাথে রিলেশন মানে 1 ডাইমেনশনাল। কিন্তু যখন ক্ষেত্রফলের বিষয় আসবে তখন কিন্তু আলাদা হবে বিষয়টা। কিরকম দেখেন, এইখানে যে জিনিসটা দাঁড়াইছে, এটা 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 এটা, এই 4টা কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট 4টা ত্রিভুজে পরিণত হয়ে গেছে।
তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 20 বর্গ মিটার হয়, তাহলে এই ছোটটার ক্ষেত্রফল হবে 5 বর্গ মিটার। কারণ কি, এটা সিস্টেমটা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে যেহেতু 2 ডাইমেনশন হয়ে যায়, অর্ধেক হলে 4 ভাগের 1 ভাগ হয়, বা কোনো কিছু ডাবল হলে এক বাহুর আকারে যদি ডাবল হয় তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু ওটা 4 গুণ হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই তখন কিন্তু এই বড়টার ক্ষেত্রফলের থেকে ছোটটার ক্ষেত্রফল 1/4 হবে, বাট ওইটা হিসাব আলাদা। পরিসীমার ক্ষেত্রে দেখেন, পরিসীমার ক্ষেত্রে কি হচ্ছে, বড়টার পরিসীমা যদি 18 হয়, মানে বিষয়টাকে যদি আমি আরো বিস্তারিত দেখে দিই, তাহলে দেখেন এ বি সি আছে না, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 18। এখন আসি, এই যদি আমরা ছোট ত্রিভুজটা নেই ডি ই এফ, আচ্ছা আপনাদের একটু জ্যামিতি লেখার স্টাইল দেখা দিই, মানে এমনি মুখে মুখে বোঝা দিলে তো ইজি লাগতেছে, কিন্তু অনেকের মাথার উপর দেওয়া যাচ্ছে। খেয়াল করেন তো, এখানে ছোট ত্রিভুজটা এটা কি ডি না, এই ডিই সমান সমান হাফ বিসি, এই বিসি এর অর্ধেক। আবার আসি, ডিএফ কত, ডিএফ সমান সমান হাফ, এই ডিএফটা হচ্ছে এই এসি এর সমান্তরাল, তাহলে হাফ এসি। আবার আসি, ইএফ সমান সমান কত, ইএফ সমান সমান হাফ, কি হাফ, এই ইএফ হাফ হচ্ছে এই এবি এর হাফ। এখন আসলে আমরা যদি সবগুলা এই পাশে যোগ করি তিনটায়, তাহলে ডিই প্লাস ডিএফ প্লাস ইএফ ইকুয়াল টু, এই তিনটাতে হাফ যেহেতু আছে তাহলে হাফটা আমরা কমন নিয়ে নিই। হাফ নিলে কি হচ্ছে, এ বি প্লাস বিসি প্লাস সিএ, মানে সবগুলোর আগে হাফ ছিল, হাফটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এই এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান 18টা কোথায় দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। তাহলে এইটার পরিবর্তে আমরা হাফ 18 বসাইতে পারি। এই 18কে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 9। তাহলে এই ডি প্লাস ডিএফ প্লাস ইএফ এটা হচ্ছে ছোট ত্রিভুজটার পরিসীমা, এবং এইটার পরিসীমা হচ্ছে 9। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9। আর মুখে মুখে তো বোঝাই দিয়েছিলাম। ওকে, আসি তাহলে পরবর্তী প্রশ্ন আসি। ক্ষেত্রফল এক চার কিভাবে বের হয় স্যার একটু দেখাইয়েন। এটা আমরা পরবর্তীতে এরকম আরো প্রশ্ন দেখবো, তো সেটা হচ্ছে যে ওই এই যেভাবে করে দিলাম এইভাবে, অথবা সহজ একটা কথা আছে কি যে বাহু ডাবল হলে ক্ষেত্রফল 4 গুণ হয়, কারণ ওই দ্বিগুণ 2 গুণ এর উপর স্কোয়ার দিলে 4 গুণ, আর হাফের উপর স্কোয়ার দিলে এই 1/4 হয়। ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কোয়ারের হিসাব আছে, তো এই জন্য। ওকে, আসি ত্রিভুজের উপর সাধারণ প্রশ্ন নামে 2টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো আপনারা নিজে থেকে করে নিলে পারবেন। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা, মানে ত্রিভুজ কখন সর্বসম হয় এবং সর্বসম হলে কি হয়, না হলে কি হয়, এই বিষয়টা ক্লিয়ার করে আজকের ক্লাসটা ক্লোজ করব। মানে আজকে আরেকটা ক্লাস আছে, তো আচ্ছা 9-এর পরে ক্লাস রেডি। বিশ একুশে এটা করে নেবেন, ত্রিভুজের সর্বসমতা। সর্বসমতার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, এটা প্র্যাকটিক্যালি বলি। ধরেন এইখানে একটা ত্রিভুজ আকৃতির মনে করেন কাগজ আছে, আর এই কাগজটায় ধরেন বিষয়টা আপনাদের বলি, ধরেন আছে এই ডাস্টারটা, হ্যাঁ এই ডাস্টারটা আমি এইভাবে আপনাকে দেখাই, তাহলে এটার ক্ষেত্রফল, মনে করেন এইভাবে দেখালাম, তাহলে এটার ক্ষেত্রফল। আর যদি এটা দেখালে কম লাগবে আপনাকে, আমি এইটা দিয়ে দেখাই। মনে করেন এটা একটা আমার কাগজ, মনে করেন এটা একটা কাগজ, এই কাগজটা আমি যদি আপনাকে এইভাবে দেখাই তাহলে এর ক্ষেত্রফল যা, এখন যদি আমি এই পিছনের পৃষ্ঠা দেখাই তাহলে যা ক্ষেত্রফল, আমি এইভাবে উপরে রাখি তাহলে যা ক্ষেত্রফল, এইভাবে যদি আপনার একটু বাঁকা করে অল্প অর্ধেক দেখাই আর অর্ধেক না দেখাই তাহলে যা ক্ষেত্রফল, সকল ক্ষেত্রে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্র, মানে এই কাগজটার ক্ষেত্রফল কিন্তু একই হবে। তো এই জিনিসটায় আমি যদি কাগজটা একবার এইভাবে রাখি, আর একজনকে আমি ধরেন এইভাবে দিলাম কনফিউশন তৈরি করার জন্য, আর একজনকে আমি এইভাবে খাড়া করে দিলাম, আর একজনকে আমি এইভাবে দিলাম, তো বিভিন্ন জন বিভিন্ন দেখে মনে করবে মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু আমি তো কনফিউজড। তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখেন যে এই ত্রিভুজটা এইভাবে লিখলাম না, এ বি সি, এই ত্রিভুজটার মাথা কান ধরে যদি মোচড় দিয়ে আমি এইভাবে একটু বাঁকা করে দেই, ধরেন আছে এখানে বি সি, এখানে এ দেই,
আপনি কিন্তু কনফিউশনে পড়ে যাবেন, যেটা তো দেখতে একই রকম মনে হচ্ছে না, কারণ আমি তো ত্রিভুজটা একটু ঘুরাই দিছি, তাই না? ত্রিভুজ আকৃতি জিনিসটা আমি ধরে নিয়েছি একটু ঘুরাই দিলাম। মনে করেন মোবাইলটা আমি এইভাবে রাখছি একবার, আর একবার এইভাবে রাখছি, আর একবার এইভাবে রাখছি, তখন আপনি তো কনফিউশনে পড়ে যাবেন যে এগুলা কি মনে হচ্ছে একই রকম, কিন্তু আপনি কনফিডেন্সের সাথে বলতে পারবেন না। তো ত্রিভুজের ক্ষেত্রে যখন এরকম দেখাবে, তখন এই ত্রিভুজ দুটো সমান সমান কি না এটা মেজারমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলা আমরা এখন দেখব। সেই ক্রাইটেরিয়াগুলো দেখেন যে এই সর্বসম মানে কি, যে সমান সমান কিনা, মানে ক্ষেত্রফলও সমান আবার ফিগার দেখতেও সমান। সেই সর্বসম হওয়ার জন্য যে সূত্র, মানে যে বিষয়গুলো দেখতে হবে, মেজারমেন্ট করতে হবে, সেটা হচ্ছে যে দু বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান কিনা এটার মেজারমেন্ট করার মূল একটা ক্রাইটেরিয়া হচ্ছে এই বাহু যদি ধরেন 5 মিটার আর এই বাহু ধরেন আছে 6 মিটার, আর এইখানকার কোণটা হচ্ছে 65 ডিগ্রি। এখন আপনি এইখানকার বাহুটাও দেখলেন 6 মিটার, এখানে বাহু দেখলেন 5 মিটার, এটাও দেখলেন 65 ডিগ্রি। তাহলে আপনাকে এই বাহুটা আর মাপার দরকার নেই, কারণ কি দেখেন এই বাহু দুটো যদি মুছে দেন, আপনি কি চাইলে এইখানে এইখানে বাহু দিলে ত্রিভুজ হবে, অথবা যদি কাছাকাছি দেন তাহলে ত্রিভুজ হবে? হবে না। আপনার যদি এই বাহু 6 এই বাহু 6 হয়, এখানে 5 এখানে যদি 5 হয়, এবং এখানে অন্তর্ভুক্ত কোণ 65 ডিগ্রি, এখানে 65 ডিগ্রি, তার মানে এই বাহুটা যত দূরে যা ঠেকবে, এই বাহুটা যত দূরে যা ঠেকবে, আপনাকে তৃতীয় বাহুটা অবশ্যই এমন জায়গায় দিতে হবে যাতে দুইটা সমান সমান, অবশ্যই সমান সমান হবে। কারণ এই যে আপনি এই বাহুটা দিবেন, এখানে মাপবেন, একই হবে। কারণ আপনি এই বাহুটা চাইলে আর একটু উপরে উঠা দিতে পারেন না, উপরে উঠা দিলে কি সমস্যা হবে বলেন? কোণ ঠিক থাকবে, কিন্তু এই 5 মিটার আর 5 মিটার ঘাসাটা ঠিক থাকবে না। আবার আপনি এটাকে কাছেও দিতে পারবেন না, তাহলে 5 মিটার 6 মিটার ঠিক থাকবে না। তার মানে আপনাকে এইটা 5 মিটার এটা 6 মিটার নিয়ে গেলে যে যতটুকু হা করে থাকবে, দেখেন আমি হা করে থাকবো, আমার মানে যতটা কোণ তৈরি হবে, অথবা হাতটা আমি এইভাবে করলাম, হ্যাঁ, আমার এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, আমি চাইলে কিন্তু হাতটা একেবারে আসমানে লাগা দিতে পারবো না। তার মানে কোণ আর বাহু দুটার সমন্বয়ে যে ত্রিভুজ হবে, এই দুটা সমান সমান হবে। অথবা আমি আর একটা ক্যারেক্টার, আমি কোণটা মাপতে পারবো, আমার কাছে আমি চালা নিয়ে আসি নাই, আমি শুধু বাহু মাপবো। তাহলে এই ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য যা হবে, এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য তাই হতে হবে। তাহলে কি বলা যাবে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান সমান। তাহলে এখানে খ নম্বর ক্রাইটেরিয়া দিই 3 বাহু। মানে এটার কাহিনী কি জানেন? কাহিনী হচ্ছে যে আমি মানে সব কিছু না মেপে কিছু জিনিস বাদ রেখেই বলতে চাচ্ছি যে এই ত্রিভুজ সমান সমান। এই ক্ষেত্রে আমি কোণগুলো মাপলাম না, কিন্তু বাহু যখন মেপে নিলাম, বাহু 3টা যখন সমান, তখন কোণগুলো অটোমেটিক্যালি সমান, বুঝে নিতে হবে। তাহলে 2 কোণ 1 বাহু। তাহলে আরেকটা ক্রাইটেরিয়া আছে 2 কোণ ও 1 বাহু। এইটার ক্রাইটেরিয়াটা কিভাবে বিষয়টা দেখেন, যে ধরেন আপনি এটা একটা সরলরেখা টানলেন, এই সরলরেখার আপনি এই পাশে একটা রেখা টেনে দিলেন 50 ডিগ্রি, কোথায় গেল আপনি দেখলেন না ওইদিকে আর। এখন আসি, এইখানে আপনি একটা রেখা টানলেন, এইটাও মনে করেন এটা 60 ডিগ্রি। এখন দেখেন তো আপনি চাইলে কি এই রেখাটা আঁকা বাঁকা করে এইখানে যা টাচ করাইতে পারবেন না, কারণ আপনাকে তো 60 ডিগ্রির মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। তো এইখানে 60 ডিগ্রি আর এখানে 50 ডিগ্রি ঠিক রাখতে যে এই দুইটা বাহু যেই বিন্দুতে মিলিত হবে, আপনি যদি এইরকম 1000 বার একটা করে ত্রিভুজ অঙ্কন করেন, যে এই বাহুটার দৈর্ঘ্য মনে করেন 10 মিটার, এবং আপনি সবসময় একটা 10 মিটারই একটা বাহু নিলেন, নেওয়ার পরে এইখানে 50 ডিগ্রি কোণ, এখানে অবশ্যই আপনি 50 ডিগ্রি কোণ অঙ্কন করবেন। তাহলে দেখেন একটা বাহু আর একটা বাহু সমান করলেন, 50 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আপনার যতদূর যায় দিলেন টান, এখানে আবার আপনি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার টান দিলেন। তাহলে এই বিন্দুটা যেই জায়গায় যে মিলিত হয়, এইটাও সেই জায়গায় যে মিলিত হবে, মানে এই বাহু আর এই বাহু এবং এই বাহু অবশ্যই অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। কারণ কি? কারণ আপনি এই কোণগুলা ঠিক রাখছেন। কোণগুলা ঠিক রাখতে গেলে বাহুগুলো আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন না। একটা মিস্টেকটা ধরাই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনি যে কোনো কারণে 60 ডিগ্রি কোণটাকে আপনি 65 ডিগ্রি বানালেন, তাহলে কোণটা একটু বড় হয়ে গেল। যখন একটু বড় হয়ে গেল, তখন এই সোজা যাচ্ছে, একটু আগে আপনার মিলিত বিন্দু ছিল এই পর্যন্ত, এইবার যখন এইখানে যে মিলিত হবে, তখনও কিন্তু ত্রিভুজ তৈরি হবে। কিন্তু এই 50-50 ঠিক আছে, বা 60 আর 65 ঠিক নাই। যেহেতু কোণ ঠিক নাই, সেহেতু এই বাহুর মেজারমেন্টটা আগের বার ছিল কত,
এইখান থেকে এই পর্যন্ত ছিল, ধরেন মনে করেন 8 মিটার, এখানেও 8 মিটার। কিন্তু এবার আপনি একটু বেশি করার কারণে কোণটা বড় হয়ে গেছে, তখন এই বাহুটা যে একটু দূরে লেগে গেছে, তখন এইখানে কিন্তু বাহুটা 8 মিটারের জায়গায় মনে করেন 12 মিটার বা বড় হয়ে গেছে। তখন কিন্তু ত্রিভুজ দুইটা আর সর্বসম নাই। তো সর্বসম হওয়ার জন্য কি করা যাবে? দুইটা কোণ যদি আমি সমান সমান করি আর একটা বাহুকে যদি আমি ফিক্সড করে সমান সমান নেই, তাহলে অটোমেটিক্যালি অন্য বিষয়গুলো সমান হয়ে যাবে। অন্য বিষয়গুলো কি কি বাকি ছিল? এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে, উপরের কোণ এই কোণও সমান হয়ে যাবে। তাহলে দেখেন কোণ বাহু সব কিছু যখন সমান হয়ে যাচ্ছে তখন ওটা সর্বসম হবে। তাহলে এখানে এই শর্তগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে আপনি কত কম জিনিস চেক করার মাধ্যমে দুইটা ত্রিভুজের সমান সেটা বলে দিতে পারবেন। ওকে, এরপর কি বলছে? ঘ নম্বর বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহু সমান হলে। ঠিক আছে, আচ্ছা, সমকোণী যদি ত্রিভুজ হয় তখন আর এত কিছু দেখতে হবে না। তখন এই যে সমকোণ, তো অবশ্যই একটা সমকোণ আছেই, ঠিক আছে, অতিভুজ প্লাস অতিভুজটা অবশ্যই সমান হতে হবে, আর কি সমান হতে হবে? আর এক বাহু প্লাস অন্য এক বাহু। তাহলে অতিভুজ আর অন্য এক বাহু সমান মানে যা, এই যে দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমানের মতো মানে কথা। কারণ হচ্ছে যে কোণটা তো একটা 90 ডিগ্রি ফিক্স থাকতেছে, আর একটা কোণ মেজারমেন্ট করলেই হয়ে যাবে। তো এর মাধ্যমে ত্রিভুজ দুটা সর্বসম হবে। 23 নম্বর প্রশ্ন দেখেন। 23 নম্বর প্রশ্ন বলছে যে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। তার মানে সর্বসম হবে অনেকভাবে, কিন্তু কোন ক্রাইটেরিয়াতে সর্বসম নাও হতে পারে? অপশনটা দেখি একটু। বলা আছে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হলে তো সর্বসম হয়ে যাবে। দুই কোণে এক বাহু, এই দুই কোণে এক বাহু সমান হলে তো সর্বসম হয়ে যাবে। গ নম্বর হচ্ছে 3 কোণ, ঘ নম্বর হচ্ছে 3 বাহু। এই যে ঘ নম্বর, এখানে 3 বাহু দেওয়া আছে, তাহলে 3 কোণ সমান হলে, সিরিয়াসলি খেয়াল করেন, 3 কোণ সমান হলে সেই ত্রিভুজ দুইটা সর্বসম নাও হতে পারে। কেন? তার লজিকটা দেখেন। ঠিক আছে, লজিকটা হচ্ছে এইরকম। একটা ধরা আছে ছোট্ট আপনি ত্রিভুজ অঙ্কন করলেন, এই ত্রিভুজের 3টা কোণের যোগফল দেখেন। ত্রিভুজে যখন আমরা একটু আগে অনুসিদ্ধান্ত শিখছিলাম তখন কিন্তু বলা ছিল যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে কিন্তু বলা নাই যে অনেক বড় ত্রিভুজ হলে বেশি কোণ হবে, অনেক ছোট ত্রিভুজ হলে ছোট কোণ হবে। না, ত্রিভুজ যত বড় আর যত ছোটই হোক, কোণগুলো কিন্তু 180 ডিগ্রি ফিক্সড। তার মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন দেখেন যে এই ছোট ত্রিভুজটার 3টা কোণ মিলে 180 ডিগ্রি। আবার আসেন যে এইখানে যদি বড় কোণ করে আপনি ত্রিভুজ অঙ্কন করেন তাহলেও কিন্তু এই কোণগুলো 60 ডিগ্রি থাকতেছে। এখন আসেন যে এখানে কোণগুলা সমান সমান হচ্ছে, কিন্তু ত্রিভুজগুলো তো সমান সমান হচ্ছে না। সর্বসম মানে হচ্ছে যে ক্ষেত্রফলও সমান হবে, আবার কোণও সমান হবে। তো যেহেতু এখানে ক্ষেত্রফল সমান হচ্ছে না, আকারে সমান হচ্ছে না, আবার ক্ষেত্রফল সমান হচ্ছে না, এই জন্য এটা সর্বসম না। তার মানে ত্রিভুজের 3টা কোণ সমান সমান হলেও ত্রিভুজ দুটা সর্বসম নাও হতে পারে। তাহলে কি হয়? তখন এদেরকে বলা হয় সদৃশ কোণী ত্রিভুজ। এটা কিন্তু সর্বসম ত্রিভুজ না। 26 নম্বর প্রশ্নটা অ্যান্সার আপনারা নিজে থেকে দিবেন। আজকে এই পর্যন্ত রাখলাম, আগামী ক্লাসে আমাদের তারপরের অংশ থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আগামীকালকে ক্লাস হবে আপনাদের।